ওয়েলকাম টু গীতা ইংলিশ একাডেমি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার সাকসেস স্টোরি। কিভাবে আমি প্রথম ফার্স্ট অ্যাটেম্পটেই এসএসসি এমটিএস এই পরীক্ষাটা ক্র্যাক করলাম বলতে কি আমার লিস্টে নাম চলে এসেছে, তুমি দেখতেই পাচ্ছ, অমর সরকার। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমার নাম। তো কিভাবে আমি কোন বই ফলো করলাম, কিভাবে কি পড়লাম, সমস্ত স্ট্র্যাটেজি তোমার সাথে শেয়ার করব। তোমরা যারা যারা 2027 এমটিএস এইটাকে টার্গেট করছো তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, যারা যারা এমটিএস পরীক্ষাটার বিষয়ে জানো না কিন্তু জানতে আগ্রহী তাদের একটু বলে দিই ছোট্ট করে। দেখো, এসএসসি এমটিএস এক্সাম এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই পপুলার একটা এক্সাম। এবং এই এক্সামটাতে তুমি যদি ম্যাথে কমজোর হও, ঠিক আছে, তাহলে এটা তোমার জন্য বেস্ট এক্সাম। কারণ এখানে কেবলমাত্র তোমাকে জিকে প্লাস ইংলিশের ওপর বেসড করেই মেরিট লিস্ট তৈরি হয়, অর্থাৎ সিলেকশন দেওয়া হয়। কী করে সেটা পুরো বলছি। দেখো, তো এখানে টোটাল দুটো সেশন রয়েছে। সেশন একই দিনে পরীক্ষা হবে কিন্তু সেশন দুটো রয়েছে, ঠিক আছে। ফার্স্ট সেশন তোমার, দেখো বলে দিচ্ছি পুরো ফুল প্রসেস। ফার্স্ট যে সেশনটা রয়েছে সেটা 20x3, আবার আরেকটা 20x3, অর্থাৎ 20টা প্রশ্ন ম্যাথ, 20টা প্রশ্ন তোমার হচ্ছে রিজনিং। তো আমি তো এইমাত্র বললাম যে ম্যাথ আর রিজনিং পড়তে হবে না, তাহলে এখন আবার কেন বলছি প্রশ্ন আসবে, এখানেই তো মজা। দেখো, এইখানে 40টা প্রশ্নর মধ্যে কোনো নেগেটিভ মার্ক নেই, অর্থাৎ এটা কেবলমাত্র কোয়ালিফাইং নেচার। আর ম্যাথ কেবলমাত্র তোমার অ্যারিথমেটিক, ঠিক আছে। আর এর এর ওপরেও সুসংবাদ হলো যে তুমি যদি এসসি ক্যাটাগরির হও তাহলে তোমাকে মাত্র 8টা প্রশ্ন সঠিক করতে হবে। অর্থাৎ 40টার মধ্যে তুমি যদি তুক্কাও মারো, অর্থাৎ কেবলমাত্র গেজ ওয়ার্ক করে আসো, তাও তোমার 8টা ঠিক হয়ে যাবে। তো এসসি এবং জেনারেলদের জন্য কেবলমাত্র তোমার 12টা কোয়েশ্চেন ঠিক হতে হবে, ঠিক আছে, তবেই এটা তোমার কোয়ালিফাই হবে এবং পরে সেশন 2টা খুলবে। অর্থাৎ সেশন 2তে রয়েছে জিকে আর ইংলিশ, সেই জিকে আর ইংলিশের খাতাটা তোমার চেক হবে। ওকে, তো এর জন্য তোমাকে এই কোয়ালিফাইং মার্কসটা তোমাকে তুলতে হবে। এবং এখানে বুঝতেই পারছো 20-20-40, তুমি যদি শুধু রিজনিং তো সবাই পারে, তো রিজনিং এত সোজা হয় যে এটা সবাই স্কোর করতে পারে। তো এই রিজনিংয়ে 20টার মধ্যে যদি তুমি শুধু 8টাও করে যাও তাও তোমার হয়ে গেল এই সেশন কোয়ালিফাই। অর্থাৎ শুধু যে তোমাকে ম্যাথ রিজনিং দুটো মিলিয়ে করতে হবে 8 নম্বর এমনটা নয়, তুমি এই 40টা প্রশ্নের মধ্যে কেবলমাত্র 8টা প্রশ্ন করলেই হলো, ঠিক আছে। যদি এসসি থেকে হও তাহলে মাত্র 8টা প্রশ্ন, আর যদি জেনারেল থেকে হও তাহলে 12, 3 × 36 মার্কস, আর 3-8-24। তো এসির জন্য 24 মার্কস আর হচ্ছে তোমার জেনারেলের জন্য 36 মার্কস তোমাকে আনতে হবে, যেটা খুবই সোজা, জলের মতন সোজা। তো যারা যারা ভাবছো যে আমি ম্যাথ কমজোর, আমার ম্যাথটা কমজোর এবং আমি একটা গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের ভালো একটা চাকরি পাই, মানে চাকরির চেষ্টা করতে চাই, ঠিক আছে, তাহলে তুমি এই এক্সামটাকে টার্গেট করতে পারো, ঠিক আছে। এবং আমি কিভাবে এই এক্সামটা ফার্স্টেই মানে ক্র্যাক করলাম সেটা তোমাদের পুরো ফুল বিস্তারিত বলছি। তো দেখো, এটা হচ্ছে সেশন 1-এর কথাটা বলে দিলাম। এবার সেশন 2, যেইটার ওপরে তোমার আসল যে কাট অফ, অর্থাৎ আসল তোমার সিলেকশন হবে কি হবে না তার নির্ধারণ করছে। তো এইখানে ওই সেশন 1 তোমার কোয়ালিফাই হয়ে গেলো, অর্থাৎ তুমি এসসি থেকে হলে তোমার 8টা কোশ্চেন 3-8-24 তুমি পেয়ে গেছো, ঠিক আছে। এবার তুমি যত বেশি স্কোর করতে পারো তত ভালো তোমার জন্য, ঠিক আছে। তো ওইটাতে কোনো ফারাক পড়ে না, ওইটাতে তুমি জাস্ট কোয়ালিফাই করার পরে তবেই তোমার কিন্তু এই সেশন 2টা খুলবে এবং সেশন 2-এর উপর তোমার যে ফাইনাল কাট অফ সেইটা কিন্তু চেক হবে, নাহলে কিন্তু এই সেশন 2 চেকই হবে না। তুমি যদি বাই চান্স তুমি সেশন 2তে প্রচুর স্কোর করলে, সেশন 2 তোমার 150 মার্কসের হয় টোটাল, তুমি 150-র ভেতরে ভালো একটা নাম্বার পেলে, 100+ করলে, কিন্তু তুমি সেশন 2তে কোয়ালিফাই করলে না, তাহলে কিন্তু এটা তোমার ইভ্যালুয়েট হবে না, ঠিক আছে। তো চলো দেখো, জিকেতে তোমার 25টা প্রশ্ন থাকে ইন্টু 3, টোটাল 75 মার্কস। একইভাবে ইংলিশেরও 25টা প্রশ্ন থাকে ইন্টু 3, 75। তো 75-75 মোট হচ্ছে 150 নম্বরের পরীক্ষা হয়। তো এইখানে তোমাকে যত ভালো স্কোর করতে হবে, মানে তুমি যত ভালো স্কোর করবে তত তুমি মেরিটে তোমার মানে সিলেকশন হওয়ার চান্স তত বেশি। যেমন এইবার আমার কথা যদি তুমি মানে বলতে যাই, তাহলে আমার কিন্তু র মার্কস 117 ছিল, বুঝতেই পারছো, 150-র ভিতরে আমার র মার্কস এবার 117 ছিল। তো এটা নর্মালাইজড হয়ে এখন কত হয়েছে সেটা এখনও ফাইনাল স্কোর কার্ড দেয়নি, তাহলে আমি জানতে পারতাম যে এটা নর্মালাইজড হওয়ার পরে কত হয়েছে, ঠিক আছে। তো আমার মেরিট লিস্টে আমার লিস্টে নাম চলে এসছে, তো আমি জানি যে 117 মার্কস আমার এসসি। এবার এসসিদের কাট অফ গেছে 98,
ঠিক আছে। আর তোমার জেনারেলদের কাট অফ গেছে 108। তো এই হচ্ছে তোমার টার্গেট, মানে এই বছর একটু কাট অফটা কম গেছে, তো আমি সেই অনুযায়ী বলছি। তো তোমাকে যদি তুমি জেনারেল হও তাহলে তোমাকে মিনিমাম ধরে রাখো 115 থেকে 120, যদি তুমি জেনারেল হও তাহলে এই স্কোরটা তোমাকে টার্গেট রাখতে হবে, ঠিক আছে। খুব সেফ হলে 115 থেকে 120। আর যদি তুমি এসসি হও তাহলে তোমাকে 110 থেকে 115 এই মার্কসটা টার্গেট করে চলতে হবে, ঠিক আছে। তাহলে তুমি একটা সেফ জোনে থাকবে। আমি 2027-এর কথা বলছি, ঠিক আছে। তারপরে নর্মালাইজ হয়ে গিয়ে তোমার যদি হার্ড শিফট হয় তাহলে নর্মালাইজ হয়ে গেছে, সেটা কিন্তু অনেক ভালো ভালো মার্কস তোমার বাড়বে, সেটা গেইন হবে। অর্থাৎ শিফট অনুযায়ী তোমার যদি হার্ড শিফটে পড়ে তাহলে তো কিন্তু তোমার নাম্বার বেড়ে যাবে ফাইনালে গিয়ে, ঠিক আছে। তো আমার এটা এখন 117 ছিল আমার র মার্কস, তো এটা বেড়ে কত হয়েছে, আবার কিন্তু কমতেও পারে। যদি তোমার তুমি ধরো মনে করো তোমার খুব ইজি শিফট পড়লো, ঠিক আছে, তাহলে কিন্তু সেখানে তোমার মার্কস এই যে এসএসসির এখন যে নতুন যে নর্মালাইজ প্যাটার্ন যে মানে সিস্টেমটা যে এসছে, সেখানে কিন্তু যদি তোমার ইজিয়ার শিফট হয় এবং সেখানে তুমি যত স্কোর করো সেটা কিন্তু লাস্টে কমেও যেতে পারে। আর অনেকের কমেছেও, অনেকের কিন্তু 118 পেয়েও 120 পেয়েও এখানে লিস্টে নাম আসেনি, ঠিক আছে। এরকম অনেক আমার ফ্রেন্ডস রয়েছে যাদের কিন্তু 118, আমার থেকেও বেশি নাম্বার ছিল, কিন্তু তাদের কি ছিল, ইজি শিফট ছিল প্রচুর, ঠিক আছে। তো তাদের কিন্তু মাইনাস হয়ে গিয়ে আর লিস্টে নাম আসেনি, তারা কিন্তু সিলেকশন পায়নি। তো এই দিকটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে যে তোমাকে মোটামুটি ইজি শিফট হোক আর হার্ড শিফট, এটা তো তোমার নিজের হাতে নেই, এটা সম্পূর্ণভাবে তোমার ভাগ্যের ওপর। তো তোমাকে মোটামুটি একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অ্যাকিউরেসি যেন ঠিক থাকে, ঠিক আছে, তোমার অ্যাকিউরেসি মেনটেন যেন থাকে। আর তুমি যদি এসসি দেখে হও, আরেকবার বলে দিই, তাহলে তোমাকে টার্গেট করতে হবে যে 110 থেকে 115 মার্কস, ঠিক আছে, আমি 2027-এর কথা বলছি। আর জেনারেল যদি হও তাহলে তোমাকে অবশ্যই 115 থেকে 120 মার্কস টার্গেট রাখতে হবে এর ভেতরে। তো এইটা তোমাকে অ্যাচিভ করতে হবে সেশন 2-তে 150 মার্কসের ভেতরে, ওকে। এইবার আমি বলে দিই যে এইখানে আমার ক্ষেত্রে কী হয়েছে। দেখো, আমার যে পরীক্ষা সেটা হয়েছিল বিহারে, তো আমার বিহারে সিট পড়েছিল। হ্যাঁ, এইবার এসএসসি অনেক দূরে দূরে সিট ফেলেছিল, কিন্তু আশা করি পরের বার থেকে এরকম হবে না। পরের বার থেকে তোমরা কাছাকাছি কলকাতাতেই, মানে যেই কাছের জোন দেবে তোমরা, পরপর 3টে জোন সিলেক্ট করতে হয়, তো কাছের জোনটাই দিয়ে দেবে। তো নতুন নতুন এডিকুইটি প্যাটার্ন শুরু হয়েছিল, তো আমার বিহারে পড়েছিল এক্সামটা। তো সেইখান থেকে আমার যখন পরীক্ষাটা দিয়ে আসলাম আনসার কিতে, আমি দেখি আমার র মার্কস 117। তো আমি রেজাল্টটা 6 মাস পরে দিল, ঠিক আছে। এটা ফেব্রুয়ারির 6-এ পরীক্ষাটা হয়েছিল, 6 ফেব্রুয়ারি আমার পরীক্ষাটা ছিল, এবং ফেব্রুয়ারি মাসেই পরীক্ষাটা শেষ হয়েছিল ওই 19 তারিখ নাগাদ। তো আমার 6 ফেব্রুয়ারিতে পরীক্ষাটা ছিল। এইবার 6 মাস পরে পরীক্ষাটা দিল, মানে রেজাল্টটা দিল। আনসার কি কিন্তু ওই 2 সপ্তাহের মধ্যেই দিয়ে দিয়েছিল। তো আনসার কিটা দেখে দেখলাম যে 117 মার্কস হয়েছে। এইবার 6 মাস পরে যখন রেজাল্টটা দিল তখন কিন্তু আমি আমার লিস্টে নাম পেলাম। এইবার আমার সেকেন্ড প্রসেস কী হবে, ধরো তোমাদের এরকম 2027-এ তোমরা পরীক্ষা দিলে এবং তোমার লিস্টে নাম চলে আসলো। এবার প্রথমে কিন্তু এটা হাবিলদারের লিস্ট, অর্থাৎ কনস্টেবলের লিস্ট। এইখানে তোমার নাম থাকা মানে তুমি 80% থেকে 90% ধরে নাও তোমার হচ্ছে চাকরি কনফার্ম। কিন্তু এখনও পুরোপুরি কনফার্ম কি বলা যাবে? না, বলা যাবে না। তো এইখানে বিষয়টা বলি যারা নতুন, দেখো তুমি যখন ফর্ম ফিল আপ করবে তখন প্রচুর মোটামুটি যে কোড হয়, স্টেট কোড, অল ইন্ডিয়াতে পরীক্ষাটা হয়, তো বিভিন্ন স্টেটের বিভিন্ন পোস্টের উপরে কোড দেওয়া থাকে, যেমন এমটিএস, হাবিলদার। যেমন আমি যদি বলি কলকাতাতে এসএসসি এমটিএস হাবিলদার রয়েছে, আবার এসএসসি এমটিএস কলকাতা সেটাও রয়েছে। তো তার নির্দিষ্ট কিছু কোড রয়েছে, সেই কোডগুলো তোমাকে ফর্ম ফিল আপের সময় সমস্ত কোডগুলো ফিল করতে হবে। তুমি যদি মনে করো যে আমি এমটিএসেরটা আগে রাখবো, ঠিক আছে, তাহলে এমটিএসটা আগে দেবে, তোমার পছন্দ অনুযায়ী তুমি সেই প্রেফারেন্স দেবে এবং সেই অনুযায়ী তোমার কিন্তু সিলেকশন হবে। অর্থাৎ আমি এখানে 117 মার্কস পেয়ে হাবিলদার এর জন্য পিইটি পিএসটি অর্থাৎ ফিজিক্যাল যে হাঁটতে হবে, ঠিক আছে, আমাদের এখন কি করতে হবে, 15 মিনিটে তোমার 1600 মিটার হাঁটতে হবে। তো এইটা খুবই সোজা হয় পিইটি পিএসটি, এর জন্য আমরা ডাক পেয়েছি। তো এই পিইটি পিএসটি হওয়ার পরে আমার মনে করো ফার্স্ট প্রেফারেন্সে দেওয়া আছে এসএসসি এমটিএস। তো পিইটি পিএসটি যদি ক্লিয়ার হয়
ঠিক আছে, তাহলে আমি কি করব, আমার ফার্স্ট প্রেফারেন্সের যদি আমার নাম্বার অনুযায়ী এসএসসি এমটিএস পাই, তাহলে এসএসসি এমটিএসই লক হয়ে যাবে, নিচে আর হাবিলদারে যাব না, মানে যাবে না। ঠিক আছে, তো তোমার সেটা নাম্বার অনুযায়ী সেটা তুমি পাবে। কিন্তু আমি যদি পিএটি পিএসটি দিয়ে আসি, তাহলে কি আমার হাবিলদারের পোস্টের ওপরেও আমার একটা অধিকার থাকবে। ঠিক আছে, হাবিলদারের যে পোস্টগুলো দিয়েছিলাম আমি প্রেফারেন্সে, সেগুলোতে গিয়েও আমার একটা, মানে আমি রিস্ক নিতে চাচ্ছি না, তাই আমি পিএটি পিএসটি দিতে যাব। এবং তোমাদের যদি এমনটা হয়, তাহলে তোমরাও অবশ্যই 100% পিএটি পিএসটি দিতে যাবে। ঠিক আছে, যদি হাবিলদারের লিস্টে নাম আসে। ঠিক আছে, তাহলে তুমি কি থাকবে, মানে সেফ জোনে থাকবে, যে আমার যদি বাই চান্স আমার নাম্বার একটু কম থাকে, তাহলে এমটিএসে যদি নাও হয়, তাহলে হাবিলদারে আমি যেগুলো লাস্টে নিচে দিয়েছিলাম সেগুলোতে হয়ে যাবে। কারণ কি বেশিরভাগ লোকই কী করে, এমটিএসগুলোকে ওপরে রাখে, ফার্স্ট চয়েসে রাখে, অনেকে আবার হাবিলদারের প্রেফারেন্স দেয়ও না। তো তাদের ক্ষেত্রে কী হয়, হাবিলদারেরটাও, মানে হাবিলদারের বাই চান্স যদি এমটিএস না পায়, তাহলে হাবিলদারেরটা তো দেয়নি, তাহলে হাবিলদারেরটা থেকেও বাদ হয়ে যায় অটোমেটিক্যালি। তো তোমরা চাইবে যে সমস্ত প্রেফারেন্স দেওয়ার, মানে এসএসসি এমটিএস থেকে শুরু করে সমস্ত, আগে বাড়ির কাছেরগুলো দেবে, তারপরে দূরের। ঠিক আছে, তো প্রেফারেন্স ঠিকঠাক দেওয়ার পরে, সমস্ত প্রেফারেন্সগুলো দেওয়ার পরে, তবে তোমার এইভাবে, মানে ওরা তোমার নাম্বার অনুযায়ী কিন্তু তোমাকে সেই পোস্টটা দেবে যেটা তুমি আগে রেখেছো। ঠিক আছে, তাই পিএটি পিএসটি মিস করবে না। যদি তোমার হাবেলদার বা যে তোমার কনস্টেবল, তাদের সেই লিস্টে যদি নাম এসে থাকে, যেমন আমার এসেছে, তো আমি কিন্তু পিএটি পিএসটি দিতে যাব। আমি জানি যে 117 আমার যথেষ্ট ভালো নাম্বার রয়েছে। ঠিক আছে, এবং আমার হার্ডশিপ ছিল, এবং এটা নাম্বার বাড়ার চান্সও অনেক রয়েছে, কিন্তু আমি তাও রিস্ক নেব না, আমি কিন্তু পিএটি পিএসটি অবশ্যই দিতে যাব। তো আশা করি বুঝতে পেরেছো। এবার দেখে নিই আমি কী বই ফলো করেছিলাম। দেখো, ইংলিশের জন্য তোমাকে খুব ভালো করে পড়তে হবে, এবং আমার এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। আমার যে টেলিগ্রাম চ্যানেল, তার নাম হচ্ছে গীতা ইংলিশ একাডেমি। তুমি যদি টেলিগ্রামে সার্চ করো তাহলেই পাবে, অথবা আমি এই ভিডিওর ডেসক্রিপশানে আমার এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো। সেখান থেকে তুমি ডাইরেক্টলি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবে। সেখানে আমি আমার নোটস, আমি কী বই ফলো করেছি, পিডিএফ সমস্ত কিছু শেয়ার করবো, এবং আমি খুব সুন্দরভাবে তোমাদের গাইডেন্স করব। ঠিক আছে, তো দেখো, ইংলিশে আমি ফলো করেছিলাম নিতু সিংয়ের ভলিউম 1, এটা হচ্ছে গ্রামারের জন্য বেস্ট বুক। ঠিক আছে, নিতু সিংয়ের ভলিউম 1, তো এইটা তোমরা অবশ্যই ফলো করবে। আমি বলছি না যে এইটা ছাড়া আর কোনো বই নেই, অবশ্যই আছে, কিন্তু আমার মতামত অনুযায়ী এটা হচ্ছে বেস্ট, মার্কেটের অ্যাভেলেবেল যে বইগুলো রয়েছে তার মধ্যে বেস্ট, আমি নিজে পড়ে বুঝতে পেরেছি, তো আমার এটা ভালো লেগেছে। তারপরে 2 নম্বরে আমি, এটা হচ্ছে গ্রামারের জন্য, এবার ভোক্যাব, সিনোনিম, অ্যান্টোনিমস অর্থাৎ সমর্থক শব্দ, বিপরীত শব্দ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, এই যে ভোক্যাব, এই ভোক্যাবের জন্য তোমরা নাম শুনেছো নিশ্চয়ই, ব্ল্যাক বুক। এই ব্ল্যাক বুকটা আমি ফলো করেছি এবং প্রচুর বার রিভিশন দিয়েছি। ঠিক আছে, তো এই দুটো বই আমি ইংলিশের জন্য ফলো করেছি। আর তারপরে নেক্সট, জিকের জন্য আমি লুসেন্ট। ঠিক আছে, আমি যেহেতু ইংলিশে অনার্স, এবং ইংলিশে হচ্ছে তোমার সমস্ত আমার সুবিধা হয় পড়তে, তো আমি লুসেন্টটাই পড়েছি। এবার অনেকের আছে যে লুসেন্ট পড়তে পারে না, লুসেন্ট অনেক জটিল লাগে বাংলা মিডিয়াম থেকে, আমি বুঝতে পারি, তো তারা বাংলা ভার্সানের যে কোনো একটা ভালো রাইটারের বই, আমার সেই বাংলা ভার্সানের ভালো রাইটারের সম্বন্ধে তেমন বিশেষ কোনো আইডিয়া নেই, তো তোমরা WBCS ক্র্যাকটা ফলো করতে পারো। ঠিক আছে, খুবই ভালো বই WBCS ক্র্যাক। তো আমি লুসেন্ট ফলো করেছিলাম, কিন্তু আমি ম্যাক্সিমাম লোককে WBCS ক্র্যাক পড়তেই দেখেছি যারা বাংলা ফলো করতো। তো তুমি এটা ফলো করতে পারো, অথবা ইংরেজি যদি তুমি বুঝতে পারো, তাহলে তোমার জন্য সব থেকে বেস্ট হবে লুসেন্ট, এর ওপরে কোনো বই হয় না ভাই। ঠিক আছে, তো লুসেন্ট এটা পড়তাম, প্লাস আমার কেনা ছিল PYQ একটা। ঠিক আছে, এই ব্ল্যাক বুকেরই জিকের PYQ পাওয়া যায়, SSCর সমস্ত প্রিভিয়াস ইয়ার কম্পাইলেশন একটা বই পাওয়া যায় ব্ল্যাক বুকের জিকে, তো সেইটাও ফলো করতাম। তো আগে লুসেন্ট থেকে ভালো করে থিওরিগুলো পড়ে, ঠিক আছে, সেই অনুযায়ী নোটস বানাতাম নিজেই, শর্ট নোটস, যাতে খুব তাড়াতাড়ি রিভিশন করা যায়, এবং তারপরে আমি এই PYQগুলো প্র্যাকটিস করতাম। তো এই ছিল আমার জিকের স্ট্র্যাটেজি। আর যেটা বুঝতে না পারতাম, সেখানে ইউটিউবে একটুখানি লেকচার দেখে নিতাম। তো এই হচ্ছে আমার জিকের স্ট্র্যাটেজি। এবার সেশন 1, তোমরা জানো, এইমাত্র বললাম যে সেশন 1 কি, কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ এখানে তোমাকে কোনো রকমে যদি এসসি দেখাও, তাহলে 8টা প্রশ্ন, 3 × 24, 40টা প্রশ্নের মধ্যে কেবলমাত্র 8টা প্রশ্ন তোমার ঠিক হলেই হবে, কোনো নেগেটিভ নেই। আর যদি তুমি জেনারেল থেকে হও, তাহলে 12টা প্রশ্ন। ঠিক আছে, 3 × 12 = 36। তো এই হচ্ছে তোমার ক্রাইটেরিয়া।
এটা তোমাকে যে করে হোক আনতে হবে, তবেই তোমার সেশন 2 কিন্তু চেক হবে। তো এটাও কম গুরুত্বপূর্ণ নয়। তো এর জন্য যারা ম্যাথ একেবারেই পারো না তাদের যাই হোক, তুমি যে ওইখানে গিয়ে একবারে গেসের উপরে নির্ভর থাকতে পারো না যে আমি গেস করে দিয়ে আসবো 40টার মধ্যে নিশ্চয়ই 8টা হয়ে যাবে, তো এমন তো হতে পারে না। তো তোমাকে যা হোক ম্যাথ একটু সাইডে দেখে রাখতে হবে। আর যারা মোটামুটি ম্যাথ পারো তাদের আর কোনো এক্সট্রা ম্যাথ পড়ার দরকার নেই। হ্যাঁ, যারা মোটামুটি ম্যাথে ভালো তাদের আমি বলছি যে এক্সট্রা আর কোনো এফেক্ট দেওয়ার দরকার নেই, শুধু যে যা পারো তাই আসবে। প্রশ্ন খুব সোজা হয়, আর রিজনিং তো রয়েছেই, রিজনিং খুব সোজা, সবাই পারে। তো তুমি যদি রিজনিং থেকেও যদি এই স্কোরটা নিয়ে আসো, এই রিকোয়ার্ড স্কোরটা, তাহলেও তোমার কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? তো আমি স্পেসিফিক কোনো বই ম্যাথের জন্য ফলো করিনি। ঠিক আছে, আমার কাছে আগে থাকতেই ছিল সুবীর দাসের বই, তো ওইখান থেকে অ্যারিথমেটিকটা করে গেছি। ঠিক আছে, প্লাস গগন প্রতাপ স্যারের আমার ব্যাচ নেওয়া রয়েছে, তো ওখান থেকে আমি টুকটাক করতাম। আর রিজনিংয়ের জন্য আমি ফলো করতাম পিয়ুষ স্যারের বই। ঠিক আছে, তো এর জন্য তো তোমাকে কোনো, আমি বলবো না যে তোমাকে কোনো স্পেশাল বুক ফলো করতে হবে, তুমি জাস্ট এই যে কোনো সরকারি পরীক্ষার জন্য যেই ম্যাথ বই ফলো করছো সেটা করলেই হবে। এবং রিজনিংয়ের জন্য তোমার কাছে যেই বই রয়েছে, যেমন পিউ স্যারের বই ফলো করতে পারো, অথবা যে কোনো একটা নর্মাল রিজনিংয়ের বই বা ভিডিও লেকচার দেখেও তুমি করতে পারো। এর জন্য কোনো ম্যান্ডেটরি যে বই লাগবে এমন কোনো ব্যাপার নেই। আর মক টেস্ট দিতে হবে। ঠিক আছে, মক টেস্ট কিন্তু খুব জরুরি। তোমার সিলেবাসটা মোটামুটি শেষ হয়ে যাওয়ার পর, মোটামুটি ঠিক আছে 80% যদি সিলেবাস শেষ হয়ে যায়, তারপর থেকে কিন্তু তোমাকে পুরো ফুল মার্কস দিতে হবে। ঠিক আছে, 150-র মধ্যে তোমার কত স্কোর হচ্ছে সেটা জানার জন্য। এই হচ্ছে তোমার পুরো ফুল প্রসেস।